Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. স্টুডেন্টস, তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটি যে বিষয়টি WBCS পরীক্ষার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি বিগত 2টি বছর একই ধরনের প্রশ্ন এসেছে। তাই আজকে এই ভিডিওটির উপস্থাপনা বিষয়টি হলো করটির বিবর্তনের প্রেক্ষিতে ইভলিউশনারি বায়োলজি। ইংরেজি করলে দাঁড়ায় এরকম: ডিসকাশন of evolutionary biology with reference to skull in the context of human evolution. হ্যাঁ, এর আগে যে ভিডিওগুলো করেছি কন্টেন্টসটা ইংরেজিতে, লেকচারটা বাংলায়। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই কারণে এর একটা অন্য তাৎপর্য রয়েছে। সেই কারণেই কন্টেন্টসটা বাংলায়, বক্তব্যটাও বাংলায় রাখছি। মানব করটির বিবর্তনের প্রেক্ষিতে ইভলিউশনারি বায়োলজি। ইভলিউশনারি বায়োলজি বা বিবর্তন জীববিদ্যা, বায়োলজি বা জীববিদ্যার এমন একটি শাখা যেখানে জীবের উৎপত্তি ও ক্রমবিকাশের উপর আলোকপাত করা হয়। মানব বিবর্তন অবশ্যই এই ইভলিউশনারি বায়োলজি বা বিবর্তন জীববিদ্যার অন্তর্ভুক্ত। আমরা জানি যে বিবর্তনের যে বিভিন্ন তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে এবং সেটা প্রমাণিত। শুধু তাই নয়, বিবর্তনবাদের জনক ডারউইন বলেছেন মানুষ বিবর্তনের ফসল। সময় এবং পরিবেশের প্রেক্ষাপটে বানর জাতীয় আদি প্রাণী থেকে ক্রমবিকাশের মাধ্যমে ধীরে ধীরে আধুনিক মানুষের উদ্ভব ঘটেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত জীবাশ্ম ও হাতিয়ার বা আয়ুধের নমুনা থেকে এটা প্রমাণিত হয়েছে যে মানুষ কোনোভাবেই সৃষ্টি হয়নি, বিবর্তিত হয়েছে। জৈব সাংস্কৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদি প্রাণীগোষ্ঠী থেকে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক পর্যায়ে উন্নীত হয়েছে। সেই বিবর্তনের ধারাটি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পাব, যেটা এখানে উপস্থাপন করা হয়েছে। এরপর আমরা আসি যে করটির পরিবর্তন, করটির বিবর্তন। কারণ বিবর্তনের মধ্যে দিয়েই পরিবর্তন সংঘটিত হয়েছে। মানব বিবর্তনে যে জৈবিক পরিবর্তন
তথা দৈহিক পরিবর্তন ঘটেছে, সেখানে দুটি ফ্যাক্টর বা দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো এনসেফালাইজেশন বা মস্তিষ্কায়ন, মস্তিষ্কের আয়তন বৃদ্ধি, এবং দ্বিতীয়টি দ্বিপদ গমন, বাইপেডালিজম। এই দুটি জিনিস মানব বিবর্তনে, এই দুটি ফ্যাক্টর মানব বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এর মধ্যে করটির বিবর্তন, বিশেষত খুলির আয়তন বৃদ্ধি, মস্তিষ্কায়ন, এনসেফালাইজেশন বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। যে বিষয়টি আমরা আলোচনা করব, প্রাক মানব গোষ্ঠী অস্ট্রালোপিথেকাস থেকে আধুনিক মানব পর্যায়ে কিভাবে করটি তথা খুলির পরিবর্তন তথা মস্তিষ্কের আয়তনের বৃদ্ধি ঘটেছে, আমরা সেটি দেখব। করটির বিবর্তন আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো মস্তিষ্ক আয়তন। মস্তিষ্কের আয়তনের বৃদ্ধি। আমরা প্রাক মানব গোষ্ঠী অস্ট্রালোপিথেকাস এই পর্যায়ে যদি আমরা মস্তিষ্ক আয়তন দেখি, তাহলে দেখতে পাবো মোটামুটি ভাবে 550 সিসি অন অ্যান অ্যাভারেজ। আমরা যদি হোমো ইরেক্টাসে দেখি, এটা 1050 সিসি অন অ্যান অ্যাভারেজ। নিয়ান্ডারথলে আমরা প্রায় 1600 সিসি গড়ে। আধুনিক মানুষের ক্ষেত্রে হোমোসেপিয়েন্স, সেখানে আমরা দেখব 1450 থেকে 1710 সিসি অন অ্যান অ্যাভারেজ। তাহলে আমরা দেখছি যে অস্ট্রালোপিথেকাস থেকে ধীরে 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 হোমোসেপিয়েন্সে মস্তিষ্কের আয়তনে বৃদ্ধি ঘটছে। এরপর আমরা যে বৈশিষ্ট্যটি দেখব, মুখমণ্ডলের আকৃতি। মুখমণ্ডলের আকৃতি একটু আদিম পর্যায়ে আমরা যদি অস্ট্রালোপিথেকাস দেখি, যেখানে প্রোগন্যাথিজম, মুখটা প্রোগন্যাথাস, খুলির থেকে মুখের আকৃতি একটু সম্মুখ দিকে প্রসারিত, মুখের আকৃতিটা একটু বড়, প্রোগন্যাথিজম। যেটা আমরা হোমোসেপিয়েন্সে দেখব অর্থোগনাথিজম। অর্থাৎ প্রোগন্যাথিজম ধীরে 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 হোমো ইরেক্টাস থেকে নিয়ান্ডারথ্যালেন্সিস হয়ে হোমোসেপিয়েন্সে যখন যাচ্ছে, তখন আমরা দেখছি মুখমণ্ডলটা, মুখের আকৃতিটা ছোট, যেটাকে আমরা অর্থোগনাথাস ফেস বলছি, যেখানে খুলির ঠিক নিচেই মুখটি অবস্থিত। তাহলে মুখের আকৃতির একটা পরিবর্তন ঘটছে। এরপর আমরা দেখব কপাল। কপালের ক্ষেত্রে আমরা দেখব কি, যে যেটা আমরা ওই বানর, শিম্পাঞ্জি এদের ক্ষেত্রে যেরকম দেখি, অনেকটাই সেরকম, পেছন দিকে একটু হেলানো টাইপের। তারপর আস্তে 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 যত হোমোসেপিয়েন্সের দিকে এসেছে, সেটি সোজা বা খাড়া হয়েছে, যেটা হোমোসেপিয়েন্স আমরা দেখতে পাব। এখানে একটা বিষয় বলা দরকার, যে মাথার অবস্থান, মেরুদণ্ডের উপর মাথার অবস্থানের উপর কিন্তু এটা অনেকটাই এই মুখের আকৃতি ইত্যাদি বিষয়গুলো নির্ভর করে। ফোরামেন ম্যাগনামের অবস্থান
যদি স্কালের তলদেশের পেছন দিকে অবস্থান করে তাহলে কিন্তু মুখটা সামনের দিকে ঝুঁকে থাকবে, প্রজ্ঞাপন থাকবে। কিন্তু যখনই মাঝামাঝি চলে আসছে তখনই কিন্তু ওই মুখের আকৃতিটা ছোট হয়ে যাচ্ছে, প্রজ্ঞাতিজম চলে যাচ্ছে, অর্থোগনাতিজম আসছে, যেটা আমরা হোমোসেপিয়েন্সে দেখতে পাবো। তাহলে ওই অস্ট্রালোপিথেকাসের পরে হোমো ইরেক্টাস, সেখানে আমরা দেখবো প্রজ্ঞাতিজম খুব সামান্য, রুডিমেন্টারি। তারপর নিয়ান্ডারথালে আরেকটু রিডিউস করলো, হোমোসেপিয়েন্সে এসে আমরা অর্থোগনাতিজম পুরোপুরি। সেই জন্য কপালটা এক্ষেত্রে সোজা, অর্থাৎ হোমোসেপিয়েন্সের ক্ষেত্রে কপালটা সোজা, কিন্তু হোমো ইরেক্টাসের ক্ষেত্রে একটু পেছন দিকে হেলানো টাইপের, যেটা আমরা অনেক সময় শিম্পাঞ্জি এদের ক্ষেত্রে দেখতে পাবো। এবার যদি আমরা দেখি চোখ, চোখের আকৃতি, অক্ষিকোটর যেটাকে বলা হয়, আমরা হোমোসেপিয়েন্সে দেখবো আয়তাকার, না যত পেছনে যাবো এটা কিন্তু আয়তাকার দেখবো না, গোলাকার থেকে আস্তে আস্তে ধীরে 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 আয়তাকারে ধীরে ধীরে এসেছে, যেটা আমরা অস্ট্রালোপিথেকাসের ক্ষেত্রেও একটু বড়, অনেকটা গোলাকৃতি, এরকম ধীরে 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 যত হোমোসেপিয়েন্সের দিকে এসেছি আমরা আয়তাকার চক্ষুকোটর দেখতে পাবো। এবার আমরা বলি দাঁত, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পয়েন্ট। দাঁত আমরা যত পিছিয়ে যাব দাঁতগুলো দেখবো বড় বড়, যেটা আমরা হোমো ইরেক্টাসের ক্ষেত্রে দাঁতগুলো বড়, কারণ তখনও আগুনের আবিষ্কার হয়নি, কাঁচা ফলমূল, আমরা দেখছি যে দাঁতগুলো বড় বড়। তাহলে অস্ট্রালোপিথেকাসের ক্ষেত্রেও কিন্তু সেইটা বড়, এবং চোয়াল বেশ শক্ত হবে। এই যে বিষয়টি, যে দাঁতের আকৃতি, এবং আরেকটা গুরুত্বপূর্ণ দাঁতের ক্ষেত্রে সেটা হচ্ছে ডায়াস্টেমা। ডায়াস্টেমা হচ্ছে দাঁতের সারিতে যে গ্যাপ, এটা কিন্তু আমরা ওই অস্ট্রালোপিথেকাসের ডায়াস্টেমাটা দেখতে পাবো। আমাদের হোমো ইরেক্টাসের মধ্যে দাঁতগুলো বড়, কিন্তু ডায়াস্টেমাটা সেভাবে নয়, অতটা প্রমিনেন্ট নয়। নিয়ান্ডারথালের ক্ষেত্রে আমরা দেখছি যে আগুনের আবিষ্কার হওয়ার পরে তার যে আগুনের ব্যবহার পরিপূর্ণভাবে সেটা ঘটেছে, ফলে দাঁতগুলো অনেক রিডিউস করে গেছে। এবং হোমোসেপিয়েন্সে এসে একদম সম্পূর্ণ আজকের আধুনিক মানুষের মতো দাঁত, এবং ডায়াস্টেমা তো একদমই নেই, দাঁতের সারিতে কোনো ফাঁক নেই, ডায়াস্টেমা নেই। এর সাথেই যে জিনিসটি যুক্ত সেটা হলো নিম্ন চোয়াল। এই নিম্ন চোয়াল, মুখের আকৃতি আমরা যত প্রিমিটিভে যাব মুখের আকৃতিটা বড় হবে, তাহলে মুখের আকৃতি যদি বড় হয় চোয়ালটাও সেখানে বড়, খুব শক্তিশালী, এবং কাঁচা ফলমূল মাংস খাওয়ার জন্য দাঁতের যে গঠন বড় বড় এবং শক্তিশালী, চোয়ালটাও শক্তিশালী মজবুত, তো সেটা আমরা অস্ট্রালোপিথেকাসের ক্ষেত্রে সেই জিনিসটাই দেখব। এবং আমরা যত হোমোসেপিয়েন্সের দিকে আসবো এই নিম্ন চোয়ালটা কিন্তু ছোট হয়েছে, প্যারাবোলিক হয়েছে, উপবৃত্তাকারের আকৃতি নিয়েছে। আমরা যদি প্রিমিটিভ দেখি, আমরা যদি এপদের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো এটা ইউ শেপ। এই ইউ শেপটা ধীরে 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 পরিবর্তন হয়ে এই প্যারাবোলিক আকৃতির হয়েছে, যেটা আমরা হোমোসেপিয়েন্সে দেখব। অস্ট্রালোপিথেকাসের কিন্তু আমরা ওই প্যারাবোলিকটা দেখতে পাবো। তার মানে ওই যে ইউ শেপটা আরেকটু ডেভেলপমেন্ট ঘটেছে, এবং চোয়ালটা খুব শক্তিশালী, বড় হবে, মুখটা বড়, চোয়ালটাও, নিম্ন চোয়ালটাও বড়। এরপর আমরা যেটা দেখব যে নিম্ন চোয়ালে চিবুক, চিবুক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু ওই বানর, এদের ক্ষেত্রে কিন্তু আমরা চিবুক দেখতে পাবো না। মডার্ন ম্যান, হোমোসেপিয়েন্সে মডার্ন ম্যানের একদম সরাসরি পূর্বপুরুষ। হোমোসেপিয়েন্সে কিন্তু আমরা চিবুক চিহ্ন আমরা দেখতে পাবো।
এ প্রসঙ্গে একটা কথা খুব জরুরি, সেটা হলো যে মানুষ কথা বলতে পারে। চিন মানুষের ক্ষেত্রে রয়েছে, হোমোসাপিয়েন্সের চিন রয়েছে, কিন্তু বানর, শিম্পাঞ্জি, গরিলা এরা কিন্তু কথা বলতে পারে না, ওদের চিন নেই। ওদের মুখের ভেতরে সিমিয়ন শেলফ রয়েছে। যে আমরা যে চিবুক দেখছি, যে খাঁজটা, এই খাঁজটা ফর্ম করার জন্য চিবুক যে জায়গাটা, তার ঠিক উপরেই যে খাঁজটা রয়েছে, ওই খাঁজটার জন্য চিবুকটা ফর্ম করেছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সুস্পষ্ট হচ্ছে। এই খাঁজটা যখন ভেতরে থাকবে তাহলে কিন্তু ওই চিবুকটা সুস্পষ্ট হবে না। এই ভেতরের এই খাঁজটা, এটা হচ্ছে সিমিয়ান সেল। এটা ওই মানব জাতীয় প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং আমরা ধরতে পারি যে এই সিমিয়ান সেলটা কন্টিনিউ করেছে ওই প্রাক মানব গোষ্ঠী পর্যন্ত, যার জন্য এরা কিন্তু কথা বলতে পারতো না। কারণ কথা বলতে গেলে জিভটা নাড়াতে হবে, আর যখনই জিভটা নাড়াচ্ছে তাহলে ওই সিমিয়ান সেলটা আটকে যাচ্ছে, সেই জন্য মানব জাতীয় প্রাণীরা কখনো কথা বলতে পারে না। শুধু তাই নয়, প্রাক মানব গোষ্ঠীর মানুষরাও কথা বলতে পারতো না, কারণ সেখানে যতক্ষণ আমরা চিবুকের ফরমেশনটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু কথা বলার প্রমাণ আমরা পাবো না। ন্যাচারালি অস্ট্রালোপিথেকাসের মধ্যেও আমরা ধারণা করতে পারি যে সেটা, তাহলে চিবুকটা আমরা ধীরে ধীরে দেখছি যে হোমো সেপিয়েন্সে এসে কিন্তু আমরা চিবুকটা সুস্পষ্ট, সুতরাং কথা বলতে পারতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব করটি বিভিন্ন অংশের এই যে পরিবর্তনগুলো মানুষকে তার একটা উন্নত পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অতএব বিবর্তনের প্রেক্ষিতে আমরা যদি মস্তিষ্কের আয়তনের পরিবর্তনের ধারাটি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাব সেই বানর এপ এখান থেকে শুরু করে আধুনিক মানুষ পর্যন্ত ক্রমবর্ধমান মস্তিষ্কের আয়তনের ক্রমবর্ধমান রূপটি আমরা দেখতে পাব। এই ক্রমবর্ধমান রূপের পিছনে রয়েছে কি, সেটাকেই আমরা বলছি এনসেফালাইজেশন। অর্থাৎ কিনা খুলি, ক্রেনিয়াম, খুলির আকৃতিটা ক্রমশ বেড়েছে, মুখের আকৃতিটা ক্রমশ কমেছে। খুলির আকৃতি বৃদ্ধি, তার মানে তার মস্তিষ্কের আয়তন বৃদ্ধি, যেটা আমরা ধীরে ধীরে দেখেছি ওই এপ জাতীয় প্রাণীদের ক্ষেত্রে 400, অস্ট্রালোপিথেকাস 550, এইভাবে ধীরে 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 আমরা হোমোসেপিয়েন্সে এসে দেখছি 1450 সিসি। খুলির আকৃতিটা বেড়েছে, ফলে আয়তনটা বেড়েছে, মুখের আকৃতি ছোট হয়েছে, আমরা আগেই আলোচনা করলাম। তাহলে মানব বিবর্তনে যে জৈবিক পরিবর্তন, সেই জৈবিক পরিবর্তনে করটির পরিবর্তন তথা খুলির আকৃতির যে পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এটি আদি অবস্থা থেকে উন্নত অবস্থায় উন্নীত হয়েছে ক্রমবর্ধমান একটা পরিসংখ্যানের মধ্যে দেখতে পাই, এবং সম্পূর্ণ এই প্রক্রিয়াটা কিন্তু ক্রমবিকাশের ধারা পরিলক্ষিত হচ্ছে। তবে যে ইভলিউশনারি বায়োলজি, এই প্রেক্ষিতে আমরা যদি করটির বিবর্তন
পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রাক মানব গোষ্ঠী থেকে ধীরে 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 আধুনিক মানব পর্যায়ে মস্তিষ্কের আয়তনের বৃদ্ধি ঘটেছে এবং এই মস্তিষ্কের আয়তন বৃদ্ধি যা বুদ্ধির বিকাশকে প্রভাবিত করে এই কারণে জীবজগতে মানুষ অন্য প্রাণী থেকে স্বতন্ত্র। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like